সকাল 7টার হাসনাবাদ লোকাল। সকলে কিন্তু মাস্ক পরে আছে। ট্রেন ছুটে চলেছে। কিছুক্ষণ পর থেকেই দুপাশে সবুজ গাছপালা, ধানের ক্ষেত ইত্যাদি। প্রায় 2 ঘন্টা জার্নি করে এসে আমরা টাকি স্টেশনে নামলাম। হোটেলের বারান্দা থেকেই স্পট ইছামতি, তার ওপাশে বাংলাদেশ। ঘাটের কাছে কোনো গল্প বলছে নদীর জল, অথবা নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এই দুলুনি দেখতে দেখতে চোখটা লেগে আসে, ঘুমিয়ে পড়ি। তারপর বিকেল 4টে নাগাদ নৌকো ভাড়া করে মোহনার দিকে যাওয়া। বিকেলের এই ঘোরাটা সকলেরই বেশ ভালো লাগছিল। হাসি খুশি মেজাজ, সূর্য আস্তে আস্তে ডুবছে, চমৎকার লাগছে। ফিরে এসে ঘুরতে ঘুরতে ওই ইছামতির পাড়েই তন্দুরি চা, পরপর বেশ কয়েকটা হোটেল আছে সেখানে। এই তন্দুরি চায়ের আজকাল খুব চল হয়েছে। স্বাদ বা এই যে খুব আলাদা কিছু সেরকম কিছু মনে হলো না, তবু ওই আর কি, ঠিক আছে, খাওয়াই যায়, তাই খেয়ে নাও। ভোটের কেচ্ছা, করোনার ঊর্ধ্বগতি, এসবের থেকে একটু বাইরে এসে চুপচাপ বসে থেকে মিশকালো অন্ধকার, সামনে 3টে নিম গাছের পাতা ছিটছিট করে নড়ছে, দূরে ওপার বাংলাদেশ, মাঝে মাঝে 1-2টা আলো মিলিয়ে যাচ্ছে। সম্ভবত কোনো গাড়ি বা স্কুটারেরই হবে। আমি বসে আছি, গুলজার সাহেব শুনছি। सिर्फ एहसास के सिर्फ एहसास के पास हो तुम, सिर्फ एहसास के नजदीक हो बस।
টার্ন, সেখানে দিবারাত্রি পাহারা দেয় বিএসএফের জওয়ানরা। সকালবেলা তাদের পায়চারি করতে দেখা যায়। ডিউটি চেঞ্জের সময় কোষ গল্প, চায়ের দোকান থেকে ভেসে আসে বাংলা গানের সুর। এই মিয়া সাহেব আমাকে দুখানা গামছা গাছায় পরের দিন সকালবেলা। টাকিতে টোটো করতে হলে একমাত্র টোটোই ভরসা। রাস্তা এত সরু যেখানে আপনি টোটো ছাড়া আর কিছুতে ঘুরতে যেতে পারবেন না। কতগুলো জায়গা আছে খুবই নির্দিষ্ট, টোটোর সাথে দরদাম করে সেই জায়গাগুলোই ঘুরতে বেরিয়ে পড়া। এটাই রায়চৌধুরীদের বাড়ি। হয়তো বছরকালে এখানে একবার তারা আসেন দুর্গাপুজোর সময়, বাদ বাকি সময় নিশ্চয়ই কেয়ারটেকাররা এই বাড়িটাকে দেখভাল করে। বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতে। ক্যামেরার হাতে আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। একেবারেই ভাঙাচোরা বাড়ি, ঠিক যেরকমটা সিনেমায় দেখেছিলাম। সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে কখনো কখনো বারান্দায় উঠি, মনে হয় এই বুঝি সে সামনে এসে দাঁড়ালো। ওই দিঘি কাজল চোখ দুটো তুলে তাকালো। আমি ক্যামেরার হাতে ঘুরতে থাকি, আর বারে বারে জয়া এহসানের মুখটা, চোখ দুটো ভেসে ওঠে। আমাদের রাজনৈতিক নেতারা যতই চেষ্টা করুক না কেন, কাঁটাতারের বেড়া দিয়ে মানুষে মানুষে দূরত্ব তৈরি করতে, যতদিন পৃথিবীতে শিল্প আছে, যতদিন শিল্পীরা আছে, ততদিন এই ব্যবধান কোনোদিন তৈরি হওয়া যাবে না। শিল্পীদের রোগড়ে দেওয়া যেতে পারে, কিন্তু ব্যাস ওইটুকুই, তার বেশি কিছু নয়। জয়া নেই তো কি হয়েছে, সর্বজয়া ছিল, উপু ছিল, আমি হরিহর ক্যামেরা হাতে। এরপরে আমাদের গন্তব্যস্থান ছিল গোলপাতার জঙ্গল। সেই গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলা।
হ্যাঁ আমার কাছে জল কটা বোতল নিয়ে ক্যারি করবো বল? আমার কাছে দিলে আমি খাবো। গোলপাতার জঙ্গল দেখে আমরা নদীর পাড় ধরে ফিরতে থাকি। কিছুটা এগিয়ে একটু টোটোকে দাঁড় করাই, জলের কাছে নামি, পায়ে জল লাগাই, আবার ফিরে এসে টোটো চলতে শুরু করে। চৈত্র মহাসেলের দারুণ অফার্স উপভোগ করুন। বাজার কলকাতা, কাশিম জোতেল চাহে। পর স্নান খাওয়া দাওয়া, খানিক বিশ্রাম, হোটেলের বারান্দা থেকে চুপচাপ বসে দেখা একটা দ্রুত গতিতে ভটভটি নৌকো পার হয়ে যায়। বিকেলে আবার খানিকটা টোটো করতে বেরোনো, ওই স্থানীয় কিছু পূবের জমিদার বাড়ি ইত্যাদি প্রভৃতি আছে। তাছাড়া আমরা জলপথে একবার গিয়েছিলাম মোহনার কাছে, এবার টোটো করে মোহনার কাছে যাওয়া। চাবিটা দিলাম তো দিয়ে দিও। টাকি যেতে হলে দুভাবে যাওয়া যায়, একটা নিজের গাড়িতে করে যাওয়া যায়, অথবা আমরা যেভাবে গেছি শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে, আবার ফেরার সময় হাসনাবাদ থেকে ফিরতি পথের ট্রেন। থাকার জন্য প্রচুর হোটেল আছে। একটা হচ্ছে টাকি পৌরসভার মূল ফটকের ওখানে অনেকগুলো পরপর হোটেল আছে। আর যদি কেউ একটু নিভৃতে থাকতে চান, একটু বিলাসবহুলভাবে থাকতে চান, তার জন্য রয়েছে সোনার বাংলা। ঘোরার জায়গাগুলো মূলত ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন যে কী কী ঘোরার জায়গাগুলো রয়েছে। তবে সবথেকে ভালো যেটা, একদিন বা দুদিনের জন্য গেলে, একটা চমৎকার গ্রুপ নিয়ে গেলে নিশ্চিন্তে আরামে নদীর পাড়ে বসে ল্যাদ খাওয়া, এর থেকে ভালো আর কিছু হয় না। পূর্ণিমা দেখে গেলে সব থেকে ভালো, নিশ্চয়ই সেই সময় নদীর এক অপরূপ রূপ দেখতে পাওয়া যায়। তবে অতি উৎসাহী হয়ে লাভ নেই, কারণ যদি ভাবেন যে পূর্ণিমা রাতে নদীতে নৌকো বিহার করবেন, সেটা সম্ভব নয়। কারণ ওখানে নৌকো কখন চলবে তার সময়সীমা বেঁধে দেয় বিএসএফ। মানুষজন ভালো, খাওয়া দাওয়াও চমৎকার, হোটেলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন, মোটের উপর মন্দ লাগবে না। নাগরিক ক্লান্তি কাটাতে এক দুদিনের জন্য টাকি যাওয়া যেতেই পারে। যাকে আমরা একটা ফেরার পথে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে, আমরা হাসনাবাদ লোকাল থেকে ফিরছি,
মোটামুটি ফাঁকাই, হাসনাবাদ থেকে ছেড়েছে, ফাঁকা বসে আছে। আমি একদিকে বসে আছি, উল্টো দিকে আমার স্পন্দন বসে আছে, আর শাশ্বতীও এবং ওর মা অন্যদিকে বসে আছে। তো হঠাৎ করে একজন ভদ্রমহিলা উঠলেন, মানে তিনি বেশ অমলিন পোশাক পরা, মানে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। তা আচমকাই ছুটে এসে উনি স্পন্দনের পাশে বসলেন এবং স্পন্দনের পাশে বসেই বসলেন, এই তো আমার ছেলে। তারপরে আমার দিকে তাকিয়ে বলল, তোর ছেলে? তা আমি খুব মানে এরকম প্রশ্নের মুখে কী বলবো, মানে আমি হকচকে গেছি। আমি বুঝতে পারছি যে ভদ্রমহিলা খুব একটা প্রকৃতিস্থ নন। তারপরে বললো, এ তো আমার ছেলে, তোর কাছে রাখতে দিয়েছিলাম, সোনা ছেলে। এবং এই বলছেন, উনি স্পন্দনের আরও কাছে গিয়ে বসছেন, স্পন্দনের সেই গালে হাত দিচ্ছে এবং আমার একটা রীতিমতো প্যানিক তৈরি হয়েছে। তারপরে হট করে বললেন, আমার ছেলেকে তোর কাছে রয়েছে, দে টাকা দে। তা আমি প্রাণী বের করতে যাবো, এরকম সময় পেছন থেকে শাশ্বতী একটা হুঙ্কার দিল এবং তাতেই ম্যাজিকের মতো কাজ করলো। ভদ্রমহিলা একটু সরে গেল। তারপর উঠে যাওয়ার সময় শাশ্বতীর দিকে তাকিয়ে কি একটা বিড়বিড় করে বললো, আমার ছেলে তোর কাছে রাখতে দিয়েছি, একদিন ধরা পড়বি। পরে এখন মনে হচ্ছে হাসছি বটে, কিন্তু সেই সময়টা কিন্তু যথেষ্ট টেনশনে পড়ে গিয়েছিলাম। মানে একজন মহিলাকে কীভাবে ট্যাকেল করতে হবে সত্যি আজও বুঝে উঠতে পারলাম না। सिर्फ एहसास कि तुम पास हो, बस सिर्फ एहसास के नजदीक हो तुम।